নমস্কার বন্ধুরা, আমি চয়ন কোলে। দেখুন, ট্রেডিংয়ে আমরা একটা কথা বারবার শুনি, ধৈর্য আর ডিসিপ্লিন। তো এই ধৈর্য, ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজির সাথে মেনটেন করে ট্রেডিং করাটা আমাদের কাজ। ইমোশন এর মধ্যে আনলে অসুবিধা হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়াল মার্কেটে যখন আমরা কাজ করি, যখন অ্যাকচুয়াল ট্রেডের মধ্যে আমি থাকি বা আপনারা থাকেন, তখন এই জিনিসটাকে মেনটেন করাটা খুব কঠিন হয়ে যায়। তার কারণ তখন আমাদের হিউম্যান ইমোশনগুলো পুরোপুরি কাজ করে। তখন আমাদের মধ্যে ভয়, লোভ, অধৈর্য ভাব এই ধরনের জিনিসগুলো বারবার চলে আসে। এর থেকে বাঁচার একটাই উপায় হলো যে মার্কেটকে সবসময় ফলো না করা। মানে মার্কেটকে সবসময় না দেখা। একটা ট্রেড নিয়ে নেওয়ার পরে মার্কেট বন্ধ করে চুপচাপ ধৈর্য ধরে নিজের স্ট্র্যাটেজির জন্য ওয়েট করা। কিন্তু মুখে যতই বলি না কেন, এটাকে মেনটেন করা কিন্তু খুব কঠিন কাজ। আর এই কাজটা করতে না পারার জন্য আমার হয়ে গেল খুব বড় একটা ক্ষতি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় ভুল করলাম, মানে নিজের তৈরি স্ট্র্যাটেজিতে নিজেই টিকে না থাকতে পেরে কোথায় বেরিয়ে গেলাম, কোথায় ভুল করলাম। এছাড়াও দেখাবো যে কোথায় এই মুহূর্তে আমার যে ট্রেডগুলো চলছে, কোন কোন স্টকে ট্রেড চলছে, সেগুলো কেমন চলছে, ঠিক চলছে না ভুল চলছে। আর একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে কোন কোন স্টকে আমার নজর আছে, কোথায় একটা ব্রেকআউট আসছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনারাও চেষ্টা করুন যাতে এই ভুলগুলো আপনাদের ট্রেডিংয়ে আপনারা না করেন। দেখুন, এটা হচ্ছে কার ট্রেডের চার্ট। তো কার ট্রেড আপনাদের মনে থাকবে, আমি বেশ কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো কার ট্রেডে আমি কি ভুলটা করেছি সবার আগে দেখাই আমার স্ট্র্যাটেজিটা কি ছিল। দেখুন, এইখানে আইপিও এসেছিল 2021 সালে। স্টকটা পড়ে গিয়েছিল এবং পড়ে যাওয়ার পরে আবার স্টকটা ওঠে এবং সেই আইপিওর হাইটাকে ভেঙে বেরিয়ে যায়। তো আমার এই ধরনের চার্টেতে স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি এইটাকে মাপি যে কতটা এই স্টকটা পড়েছিল, তার ব্রেকআউটের পরে এই স্টকটা ততটাই উঠতে পারে। এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তো আমি কি করি, এইটাকে মাপার পরে এটাকে ওপরে নিয়ে গিয়ে বসিয়ে দিই। এবারে এই লেভেলে এই যে ব্রেকআউটটা এসেছিল, আমার যে পজিশনটা ছিল, ব্রেকআউটের পর স্টকটা দিব্যি উঠছিল এবং আমার প্রফিটও ধীরে ধীরে বাড়ছিল এবং আমি পজিশনও বাড়াচ্ছিলাম। যেহেতু স্টকটা উঠছিল, আমিও ধীরে ধীরে এতে পজিশন আরও অ্যাড করছিলাম এবং যত উঠছিল স্টকটা, আমার পজিশন আরও বড় হতে যাচ্ছিল। আর সেই কারণেই একটা বড় পজিশন ওঠার মুখে হয়ে গিয়েছিল। এবার হঠাৎ করে একদিন এলো, দেখুন এখানে 10% ফল একদিনে। একদিনে 10% পড়ে গেল, তারপরের দিনকে পড়ে গেল 3.69%। এবারে একটা স্টক এত দূর ওঠার পরে হঠাৎ করে একদিনে যদি 10% ফল দেখায়, আর শুধু 10% তো ক্লোজিং বেসিসে, মোটামুটি 14-15% নিচে পর্যন্ত পড়ে গিয়েছিল। তারপরের দিনকে আবার সেই লেভেল পর্যন্ত স্টকটা পড়ে গেল। তখন স্বাভাবিকভাবেই, যেহেতু বড় পজিশন, হ্যান্ডেল করা মুশকিল, 10%, তারপরের দিনকে আবার 3%, তাই টেম্পটেশন ধরে রাখতে না পেরে আমি কি করলাম, স্টকটা থেকে বেরিয়ে গেলাম। অথচ আমার যেটা টার্গেট ছিল, আপনি দেখুন আমার টার্গেট ছিল এই লেভেলটা, 2816 লেভেলটা। কিন্তু স্টকটা টার্গেট পর্যন্ত হিট হয়নি, তার আগেই হঠাৎ করে 10% পড়ে যাওয়াতে আমি দেখলাম মনে হচ্ছে স্টকটা এখান থেকে রিভার্স হয়ে যাবে। সেই কারণে স্টকটা থেকে বেঁচে বেরিয়ে গেলাম। কিন্তু দেখুন আজকে কি হলো, আমার টার্গেট তো হিট করেইছে, হিট করার পরেও উপর দিকে উঠেছে এবং একদিনে 17% স্টকটা বেড়েছে। তার কালকে বেড়েছে 4.71%। একদিনেই বেড়ে গেল 17% এবং দিব্যি আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী স্টকটা উপর দিকে গেল এবং জায়গায় হিট করলো। এবার এখানে আমার একটাই ভুল হলো, এক হচ্ছে বড় পজিশন নিয়ে নেওয়া। অর্থাৎ আমি যতটা হ্যান্ডেল করতে পারি, আমি যতটা প্রফিট অ্যান্ড লস দেখা আমার অভ্যস্ত হয়ে গেছে, তার থেকে বড় পজিশন নেওয়া, এইটা একটা আমার ভুল হলো। আর দ্বিতীয়ত, আমার স্ট্র্যাটেজি যেটা ছিল যে যেখান পর্যন্ত আমার টার্গেট, টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে না পারা, অর্থাৎ অধৈর্য হয়ে যাওয়া, এটাও একটা ভুল। প্লাস আমার ইমোশন কাজ করলো কি, যে আমার ভয় লাগতে শুরু করলো যে স্টকটা আমি এত দূর প্রফিট পেয়েছি। দেখুন, আমি প্রফিটেই বেরিয়েছি, এমন নয় যে আমি লসে বেরিয়েছি, কিন্তু আমার যতটা প্রফিট হওয়ার কথা তার অর্ধেকেরও কম প্রফিটে আমি এই স্টকটা থেকে বেরিয়ে গেলাম। আর ঠিক এমনই টেম্পটেশন দেখাচ্ছে আমার যে আরও একটা স্টক আছে, সেটা হলো নেটওয়েভ টেকনোলজিস। দেখুন, নেটওয়েভ টেকনোলজিসে এখানে একটা হাই হয়েছিল, হাই হওয়ার পর স্টকটা পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর এখানে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে আমি এই স্টকটাতে এন্ট্রি হই। স্টকটাতে আমার টার্গেট, যেটা আমি শেখালাম যে আমি এইখান থেকে এইটাকে মাপি, মেপে স্টকটার উপরে গিয়ে বসিয়ে দিই, যেখানটা ব্রেকআউট লেভেলের উপরে বসিয়ে দিলাম এবং সেখানটা আমার হয়ে গেল টার্গেট, যে এইটুকুটা আমার টার্গেট। এই টার্গেটটা মোটামুটি 45% মতো। যাই হোক, স্টকটা
যাচ্ছিল দিব্যি। ওঠার পরে 1 সপ্তাহ ডাউন গেল, 2 সপ্তাহ ডাউন গেল, এগুলো একটা উইকলি চার্ট আমি খুলেছি। ফার্স্ট উইক ডাউন, সেকেন্ড উইক ডাউন, থার্ড উইকেও ডাউন। 3 সপ্তাহে প্রায় মোটামুটি টপ লেভেল থেকে 10-12% পড়ে গেল। তো স্বাভাবিকভাবেই আমার মানে টেম্পটেশন কি কাজ করা উচিত? যেকোনো মানুষেরই করবে যে মনে হচ্ছে টার্গেট অ্যাচিভ হবে না, এখান থেকে নিয়ে বেরিয়ে যাই। যেটুকু এসছে সেটুকু যেন ঘরে থাকে। কিন্তু দেখুন আমি এটাতে ধৈর্য ধরে বসেও ছিলাম এবং তারপরে আমি যেটা দেখলাম স্টকটা আজকে আবার মোটামুটি 13% এর মতো একদিনে গেইন করলো। এটা ডেইলি ক্যান্ডেলে যদি আমি খুলি, একদিনে 7% আর গতকালকে 4.84% এটাতে দিয়েছে। তো মোটামুটি আবার টার্গেটের দিকেই এগোচ্ছে। দেখা যাক এটাতে কি হয়। তবে ধৈর্য ধরে বসে থাকার যে একটা সুবিধা, আমার যেটা ডিসিপ্লিন, আমার যেটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে যতক্ষণ না গিয়ে হিট হচ্ছে, ততক্ষণ ধৈর্য ধরে বসে থাকার যে একটা গুণ, আমি এর আগেও পেয়েছি। কিন্তু যেহেতু আমি বড় পজিশন নিয়ে ফেলেছিলাম কার ট্রেডে, সেই জন্য বড় ফলটাতে আমি বেরিয়ে আসতে বাধ্য হলাম। দেখুন এখানেও কিন্তু বড় ফল এসছে, 9% এর ফল এসেছে একদিনে। ডেলি ক্যান্ডেলে একদিনে এসেছে 9% এর ফল। তারপরেও পড়তে থেকেছে স্টকটা, কিন্তু আমি ধৈর্য ধরে বসেছিলাম। আর এই ধৈর্যের ফল আমি পাচ্ছি, আজকে আবার স্টকটা রিবাউন্ড হয়ে আবার উপর দিকে যাওয়া শুরু করেছে। কিন্তু এটা শুধুমাত্র পারলাম তার কারণ আমার যতটা অকাত, আমার যতটা মানে আমি পারবো ততটাই আমি পজিশন নিয়েছি। এমন আহামরি বিশাল বড় পজিশন নিয়ে নিইনি। সেই কারণেই আমি ধরে বসে থাকতে পারলাম। কিন্তু যদি আমি আমার যতটা ক্যাপাসিটি তার থেকে বড় আমি পজিশন নিয়ে নিতাম, হঠাৎ করে 10% এর ফল এলে তখন বুকটা আমারও কাঁপতো। তাই বন্ধুরা, আপনারা কখনো কোনো পজিশন যতটা আপনি ক্যারি করতে পারবেন বা যতটা ফ্লাকচুয়েশন আপনার দেখা অভ্যাস আছে, সেই ফ্লাকচুয়েশনের থেকে বড় পজিশন কখনো আপনাদের ট্রেডে নিয়ে নেবেন না। তো এবার দেখাই আমার কোন কোন ট্রেডগুলো আমি এর আগে আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে দেখিয়েছিলাম, সেই ট্রেডগুলো কেমন চলছে। এটা তো একটা দেখিয়েইছিলাম। এছাড়াও আমি হিন্ডালকো দেখিয়েছিলাম, পন্ডি অক্সাইড দেখিয়েছিলাম, আভান্টেল দেখিয়েছিলাম, সুপ্রিয়া লাইফ সায়েন্স দেখিয়েছিলাম। তো এই স্টকগুলোর এখন কি পজিশন আছে সেগুলো আজকে অ্যানালাইজ করব। আর এরপরে দেখাবো আপনাদেরকে যে এই মুহূর্তে নতুন করে কোথায় সুযোগ আসছে এবং নতুন করে আমি কোথায় ওয়াচ করছি। অর্থাৎ আমি যেখান থেকে প্রফিট বুক করছি বা স্টপ লস নিচ্ছি, সেইগুলোকে আবার কোথায় মোবিলাইজ করব সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখুন প্রথমেই দেখাই আপনাদেরকে যে কোথায় একটা স্টপ লস হিট হয়েছে। দেখুন একটাই আমার স্টপ লস এই মুহূর্তে হিট হয়েছে, সেটা হলো অ্যাভান্টেলে। তো অ্যাভান্টেল এইখানে যেটা 2024-এ একটা আপনার আইপিও এসেছিল, তারপর থেকে স্টকটা পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর এখানে এসে ব্রেকআউট হয়, অর্থাৎ ওপরে গিয়ে ক্লোজ দেয়। এবার স্বভাবতই আমার যেটা স্ট্র্যাটেজি, এইটুকুটাকে আমি মেপে নিলাম। মেপে নেওয়ার পরে ওপরে বসিয়ে দিলাম যে এইটা আমার টার্গেট। তো দেখুন টার্গেটের দিকে তো যায়নি, স্টকটা উল্টে পড়ে গেছে নিচের দিকে। তো যখনই স্টকটা পড়তে শুরু করলো আমার স্টপ লস হিট হলো, হিট হয়ে লসে আমি বেরিয়ে গেলাম। এবারে আমার ঠিকঠাক স্টক কোনগুলো চলছে এক আমি দেখাই, পন্ডি অক্সাইড। তো পন্ডি অক্সাইডে এখানে একটা টপ বানিয়েছিল 2024 সালে। 2024 সালের পর থেকে এখানে একটা ব্রেকআউট দেয়, সেই ব্রেকআউটে আমি স্টকটাকে এন্ট্রি করি। সেটা আমি আপনাদেরকে ভিডিওতেও জানিয়েছিলাম আর খুব সম্ভবত আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছিলাম। তো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করেননি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তো স্টকটা এখানে যে ওপর দিকে ওঠা শুরু করেছে, এই মুহূর্তে আমি পন্ডি অক্সাইডে প্রফিটে আছি এবং মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে এখনো পর্যন্ত। পরে কি হবে সেটা তো ভাগ্যের ব্যাপার। তো পন্ডি অক্সাইডের পর হিন্ডালকো। হিন্ডালকোতে দেখুন উইকলি চার্টে এখানে একটা ব্রেকআউট এসেছে। ব্রেকআউট এখানে ব্রেকআউট এসছে, মানে এই টপটার পরে স্টকটা পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর এখানে এসে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট করার পর আমি স্টকটাতে এন্ট্রি হয়েছি এবং সিম্পল আমি এখানে একটা আমার টার্গেট লেভেল সেট করে রেখেছি যে এই জায়গায় গেলে আমি এখান থেকে স্টকটা থেকে বেরিয়ে যাব। এটা 29% এর একটা টার্গেট আছে। দিব্যি স্টকটা উপর দিকে যাচ্ছে, দেখা যাক। এবার দেখুন স্টক উপর দিকে যাচ্ছে মানেই যে চলে যাবে তার কোনো মানে নেই। আমি দেখাচ্ছি মানেই যে স্টকটা উপর পর্যন্ত চলে যাবে বা এটা দেখে আপনি একটা পজিশন এখানে একটা নিয়ে নিলেন, এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও খুব একটা ফেভারেবল নয় যে এটা যাচ্ছে তাহলে নিয়ে নিলাম। এখান থেকে রিওয়ার্ড রেশিওটা খুব একটা ভালো নয়। আর ডিসক্লেমার আরও একটা দিয়ে রাখি, আমি যে স্টকগুলোকে দেখাচ্ছি বা এই যে প্রসেসগুলোকে আপনাকে দেখাচ্ছি, এগুলো দেখাতে গিয়ে আমাকে হয়তো কোনো স্টক দেখাতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে স্টকগুলো রেকমেন্ড করছি না। আমি আপনাদেরকে একটা প্রসেস শেখাচ্ছি যে কিভাবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা করতে পারেন
কিভাবে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করতে পারেন, আর কিভাবে আপনারা আপনাদের সাইকোলজিকে কন্ট্রোলে রাখতে পারেন। দেখুন, সাইকোলজিকে কন্ট্রোলে রাখাটা খুব জরুরি। যেমনটা আমি পারলাম না, মানে হাফ প্রফিটে বেরিয়ে গেলাম, অথচ স্টকটা ঠিকই ছিল, স্টকটা থেকে স্টপ লস নেওয়ার কোনো মানেই ছিল না। আমি স্টকটা থেকে বেরিয়ে গেছি আমার সাইকোলজিকে আমি কন্ট্রোল করতে পারিনি বলে। আর এটাই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা আপনাদের ট্রেডিংয়ে আপনাদের সাইকোলজি থেকে মানে ইমোশনটাকে বাদ দিয়ে দেন। ভয় বা লোভ বা কোনো অধৈর্য ভাব, মানে অনেক দিন হয়ে গেছে, যেমন ইমোশনটাকে আমি কন্ট্রোল করে রেখেছি। একটা স্টককে আমি দেখাই, এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হলো সুপ্রিয়া লাইফ সায়েন্স। তো সুপ্রিয়া লাইফ সায়েন্সে দেখুন, এইখানে একটা টপ বানিয়েছিল 2022 সালে, স্টকটা পড়ে গিয়েছিল। স্টকটা পড়ে যাওয়ার পরে আবার উপর দিকে উঠতে শুরু করে। এবারে এইখানে যে ব্রেকআউটটা এসেছিল, সেই ব্রেকআউটটায় আমি স্টকটাতে প্লে করেছিলাম। কিন্তু আপনি দেখুন, আমি যদি মান্থলি ক্যান্ডেলে খুলি, এই স্টকটা, আমার যেটা টার্গেট, আমি যে প্রসেসে কাজ করি, সেটা হলো এইটা, স্বভাবতই ওপর দিকে যাওয়া উচিত। কিন্তু এই স্টকটাতে আমি এন্ট্রি হয়েছিলাম 2024 সালে অক্টোবর মাসে, আর আজকে চলছে 2025 সাল অক্টোবর মাস। 1 বছর ধরে একটানা এই স্টকটা সাইডওয়েজ চলছে, আমাকে প্রফিটেই রেখেছে। মানে আমার যে স্টপ লস হিট হয়ে গেছে এমনটাও নয়, আবার টার্গেট হিট হয়েছে এমনটাও নয়। 1 বছর ধরে একটানা সাইডওয়েজ চলছে। কি করা যাবে, আমিও এখান থেকে বেরোয় নি, আমার পজিশন হোল্ড হয়ে আছে 1 বছর ধরে। তো এই যে ধৈর্যটা, এই যে ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্সটা, যেটা আমি কার ট্রেডে ধরে রাখতে পারলাম না, তার কারণ হঠাৎ করে কয়েকদিনের মধ্যেই এত বড় জাম্প এসেছে কার ট্রেডে। তো হঠাৎ করে বড় প্রফিট দেখে ফেললে সবারই একটা মানে ভেতরে ভেতরে এ হয় যে প্রফিটটা আমাকে যা হোক করে গোছাতে হবে। তো ইমোশন আমারও প্রবলেম হয়েছে। তো এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, শুধু স্ট্র্যাটেজি নয়। একটা স্ট্র্যাটেজি কোনো মানুষকে শিখিয়ে দেওয়া 5 মিনিট 10 মিনিটের কাজ। কি এমন স্ট্র্যাটেজি, মানে ওই একটা বড় ইউ কার্ভ দেখলাম, ব্রেকআউটটা মার্ক করে উপরে গিয়ে আমার টার্গেটটাকে বসিয়ে দিলাম। কিন্তু একটা ট্রেড নেওয়ার পরে এত দিন ধরে যে কেউ ভোগাতে পারে, 1 বছর ধরে ভোগাতে পারে, বা কয়েক মাস, মানে কয়েক দিনের মধ্যেই আপনার টার্গেট হিট করে দিতে পারে, এমনটাও হয়। আবার কয়েক বছর ধরে ভুগিয়েও দিতে পারে, এমনটাও হয়। তো এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে সিজন করা, নিজেকে অভিজ্ঞ করা, দীর্ঘদিন ধরে টিকে থাকা মার্কেটে, এটাই ট্রেডারদের কাজ। এটাই সাকসেসফুল ট্রেডারদের কাজ, যে আপনি কত দিন ধরে মার্কেটে প্রফিটেবল ওয়েতে টিকে থাকছেন। অনেক বড় প্রফিট করছেন এমনটা নয়, কিন্তু কমসে কম মার্কেটে টিকে থাকছেন। এটা থেকে কি হবে, আপনি সিজন হবেন, যেটাকে বলে মানে পরিপক্ক হওয়া। তো এই পরিপক্ক হতে গেলে সময় লাগে, মার্কেটের বিভিন্ন ইমোশন, বিভিন্ন ওঠা পড়া দোলাচল সবগুলো দেখতে হয়। আচ্ছা, এবারে নাইকা, এটা হলো নাইকার চার্ট। মানে এখন নাম হয়েছে এফএসএন ই কমার্স, যেটাকে আমরা সবাই নাইকা বলে চিনি। তো এইখানে একটা হাই বানিয়েছিল 2024 আগস্টে, স্টকটা পড়েছিল, আবার ইউ কার্ভ করে উপর দিকে ওঠা শুরু করে। আমি এখানটাকে মার্ক করে রেখেছিলাম, এটা আমি মান্থলি ক্যান্ডেল খুলেছি দেখার সুবিধার জন্য। এইটাকে আমি ধরেছিলাম যে আমার এটা টার্গেট, ওপরে বসিয়ে দিলাম। তো এই টার্গেট অবধি এখনো অ্যাচিভ হয়নি, স্টকটা ঠিকঠাকই যাচ্ছে, এমন নয় যে ভোগাচ্ছে, মোটামুটি ওপর দিকেই যাচ্ছে, এবার গেলে হবে। তো এই ধরনের যে ব্রেকআউটগুলো হয়, এই ব্রেকআউটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিই এবং আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমেও শেখাই। তো আজকে যে স্টকটার ওপর আমার নজর আছে, এটা দুটো স্টক দেখাই। দেখুন, এই স্টকটার নাম হচ্ছে বেদান্তা। তো এই বেদান্তাতে স্টকটায় হাই হয়েছিল একটা 2010 সালে, আর আজকে হচ্ছে 2025 সাল, অর্থাৎ প্রায় 15 বছর পর এখানে একটা ব্রেকআউট এসেছিল 2024 সালে। এই 2024 সালের যে ব্রেকআউটটা হয়, এই ব্রেকআউটটায় আমিও প্লে করেছিলাম। তখন আমি ভিডিও বানাতাম না, কিন্তু ট্রেডিং তো করতাম। তো এই ব্রেকআউটটা আমি নিয়েছিলাম, আমার স্টপ লস হিট হয়েছিল, বড় একটা আমার লসও হয়েছিল। যাই হোক, স্টপ লস তো সবারই হিট হয়। তো এই স্টপ লস হিট হওয়ার পর স্টকটা পড়ে যায়। তারপরে কত পার্সেন্ট পড়েছিল, ব্রেকআউটের পর থেকে পড়ে গিয়েছিল প্রায় 30%। 30% পড়ে যাওয়ার পর স্টকটা কিন্তু আবার সেই ব্রেকআউট লেভেলে এসেছে। তো আমার এখন ওয়াচ আউট হচ্ছে এই লেভেলটা, যে হাইটা লাস্ট বানিয়েছিল। তো এই যে হাইটা বানিয়েছিল, এরপরে আমার এটা হচ্ছে ওয়াচ আউট লেভেল। তো এই লেভেলটাকে আপনারাও ওয়াচ করতে পারেন, বা এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন প্রায় 15 বছর পর এই স্টকটাতে একটা ব্রেকআউট আসছে। এবং এই মুহূর্তে মেটাল সেক্টর এখন খুব ভালো চলছে। যেমন আমি দেখালাম হিন্দালকো, ওটাও মেটাল সেক্টর, পন্ডি অক্সাইড, ওটাও মেটাল সেক্টর,
এছাড়া আরও একটা রিভার্সাল প্যাটার্ন আমি এর আগে কয়েকদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এই স্টকটা, যে আপনারা আপনাদের মানে ওয়াচ লিস্টে রাখতে পারেন, সেটা আরও একবার দেখাচ্ছি। সেটা হলো সাই সিল্ক। তো এই সাই সিল্কে দেখুন এইখানটায় একটা রিভার্সাল প্যাটার্নের সৃষ্টি হচ্ছে। এই রিভার্সালটাকে বলে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। তো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ঠিক এইরকম টাইপের কতকটা দেখতে হয়, মানে হেড অ্যান্ড শোল্ডারের উল্টোটা। তো এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারটা একটা বুলিশ প্যাটার্ন। তো এই বুলিশ প্যাটার্নটা এখানে যেহেতু শুরু হয়েছে, সেই বুলিশ প্যাটার্ন থেকে এখান থেকে যদি ভেঙে উপর দিকে যায় তাহলে আমরা বুঝবো এখান থেকে একটা ব্রেকআউট হলো। যদিও আজকে ব্রেকআউটটা হয়েছিল কিন্তু ব্রেকআউট লেভেলের ওপরে সাস্টেন করেনি, কিন্তু মোটামুটি ব্রেকআউট লেভেলে এসে গেছে। সেই কারণেই আপনাদেরকে স্টকটা আরও একবার দেখিয়ে রাখলাম, সাই সিল্কটা। তো এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন যে ব্রেকআউটটা হচ্ছে কিনা। আজকে ব্রেকআউট হয়েছিল কিন্তু সাস্টেন করেনি, ক্লোজ দেয়নি। যতক্ষণ না উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে ততক্ষণ এই ব্রেকআউটটা কনফার্ম হলো না। তো দেখা যাক আগামী দিনে, আশা করছি এখানেও একটা ব্রেকআউট কনফার্ম হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আপনাদের মতো করে এই সমস্ত স্টকগুলোতে ট্রেড প্ল্যান করতে পারেন, অথবা আপনারাও একটা ব্রেকআউট ভালো খুঁজতে পারেন। এই মুহূর্তে কোথায় একটা ব্রেকআউট আসছে সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, মানে আপনাদের নজরে আছে এরকম কোনো স্টক যেখানে এরকম একটা ব্রেকআউট আসছে, রিভার্সাল আসছে। তো এটাও আপনি আমাকে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা থেকে কোনো যদি ভ্যালু পেয়ে থাকেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।